নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ভাগ্যবার্তা অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান, যার অভিজ্ঞতার ঝুলি অনেক বড়, যিনি দীর্ঘ 4 দশকের কাছাকাছি কাজ করছেন, অর্থাৎ প্রায় 38-39 বছর ধরে পেশাগত জীবন। এবং জ্যোতিষ শাস্ত্র যারা শিখতে চান, আমার মনে হয় এই অনুষ্ঠানগুলো তাদের কাছে একটা মাইলস্টোন। মানুষের জীবনে সমস্যা আসবে, কিন্তু সমস্যাটাকে হাতে নিয়ে বসে থাকাটা তো জীবন নয়। সমস্যাটাকে পাশ কাটিয়ে কিভাবে সমাধানের রাস্তা খুঁজে মানুষ সফল হতে পারেন, এটাই কিন্তু একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার বলতে পারেন। আর পণ্ডিতজি এই কাজটাতে অত্যন্ত নিপুণভাবে করে থাকেন। তার কারণ, তার কাছে যদি কোনো ছক পড়ে, ছকের নেগেটিভ সাইডটা শুধু দেখে হাইলাইট করা নয়, সেই ছকের পজিটিভ সাইড কোনটা রয়েছে সেটা ধরে মানুষের নেগেটিভিটিটাকে কাটানো, এটা পণ্ডিতজির হাত ধরে আমরা পেয়ে থাকি। স্বাগত জানাবো পণ্ডিতজিকে, ভৃগুশ্রী জাতককে অনেক অনেক স্বাগত। সুপ্রভাত। নমস্কার। আজ শুরু করব। আজও থাকবে আধ্যাত্মিক গুরুকে নিয়ে বলবো। আজ থাকবে ভোলা পাগলা আধ্যাত্মিক গুরুকে নিয়ে বলবো। আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, সন্ধে 5টা 42 পর্যন্ত। আজ সূর্যযোগ বিকেল 4টে 44 পর্যন্ত, তারপর শুরু হবে গণ্ডযোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে শনি, আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে রবি এবং বৃহস্পতি। আজকের অভিজিৎ মুহূর্তে নেই। আজ রাহুকাল দুপুর 11টা 43 থেকে 1টা 21 পর্যন্ত। রবি আজকে অবস্থান করছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ বুধ কর্কট রাশিতে প্রবেশ করলো, থাকবে আগামী 22শে আগস্ট পর্যন্ত। অর্থাৎ বৃহস্পতি এবং বুধের সহাবস্থান ঘটবে কর্কট রাশিতে। বৃহস্পতি এবং বুধের সহাবস্থানকে আমরা বলি গুরু আদিত্য যোগ। গুরু আদিত্য যোগ অত্যন্ত শুভ যোগ। গুরু আদিত্য যোগের জাতক জাতিকা কিন্তু উচ্চ শিক্ষা পায়, কারণ বুধ হচ্ছে মেধা, বিদ্যা, বুদ্ধিকারক গ্রহ, আর বৃহস্পতি হচ্ছে জ্ঞান, পাণ্ডিত্যের কারক গ্রহ। অর্থাৎ এই দুটি গ্রহের যখন সংযোগ হয়, তখন সেই জাতক জাতিকা জীবনে সাফল্য পায় এবং তার জীবনে কিন্তু উচ্চ শিক্ষা আসে। এই গুরু আদিত্য যোগ মূলত বৃহস্পতির স্বক্ষেত্রে শুভ হয়। কীরকম? রবি এবং বুধ এবং বৃহস্পতি এই যোগ যদি কর্কট রাশিতে হয়, বা মীন রাশিতে হয়, বা ধনু রাশিতে হয়, তবে গুরু আদিত্য যোগের সৃষ্টি হয়। এবং এই গুরু আদিত্য যোগের জাতক জাতিকারা জীবনে কিন্তু প্রবল সাফল্য পেয়ে থাকে। তার সাথে সাথে আমি আরেকটি যোগের কথা বলবো। যদি কখনো রবি, বুধ এবং বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে, রবি, বুধ, বৃহস্পতি যদি মীন রাশিতে অবস্থান করে, রবি, বুধ, বৃহস্পতি যদি ধনু রাশিতে অবস্থান করে, যদি কেন্দ্রভাবে লগ্ন থাকে বা রাশি থাকে, তবেই কিন্তু পারিজাত যোগের সৃষ্টি হয়। পারিজাত যোগ হচ্ছে অত্যন্ত বিরল যোগ। পারিজাত যোগে জাতক জাতিকারা শিল্পকলা জগতে সাফল্য পেয়ে থাকে। পারিজাত যোগের জাতক জাতিকারা অত্যন্ত মেধাবী হয়, এবং পারিজাত যোগের জাতক জাতিকারা অঙ্ক শাস্ত্রের পারদর্শী হয় বা পরিসংখ্যান শাস্ত্রের পারদর্শী হয়, গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পায়। এরা বিখ্যাত হয়, যে প্রতিষ্ঠিত, শুধু প্রতিষ্ঠিত না, এরা হচ্ছে বিখ্যাত হয়ে থাকে। এবং পারিজাত যোগ অত্যন্ত বিরল যোগ। পারিজাত যোগের জন্মগ্রহণ করেছে অনেক জাতক জাতিক আমাদের ভারতবর্ষে আছেন, তারা হচ্ছে আমাদের কাছে বিখ্যাত। তার মধ্যে হচ্ছে লতা মঙ্গেশকর, পারিজাত যোগে জন্ম। এবং পারিজাত যোগ হচ্ছে মূলত দেখা যায় যে রবি, বুধ, বৃহস্পতি যদি স্বক্ষেত্রে থাকে ধনু রাশিতে বা মীন রাশিতে বা কর্কট রাশিতে, অথবা বৃহস্পতি যদি সবল অবস্থায় থাকে
বা মেষ রাশিতে যদি রবি বুধ বৃহস্পতি সহাবস্থান ঘটে তাও কিন্তু পারিজাত যোগের সৃষ্টি হয়। সেক্ষেত্রে লগ্ন এবং রাশি থাকতে হবে কেন্দ্রভাবে, পারিজাত যোগের সৃষ্টি হবে। পারিজাত যোগ অত্যন্ত বিরল যোগ। পারিজাত যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কিন্তু শিল্পকলার জগতে চূড়ান্ত সাফল্য পেয়ে থাকে, লেখালেখিতে সাফল্য পায়, তারা গান বাজনার জগতে সাফল্য পায়, অভিনয়ের জগতে সাফল্য পায়। অর্থাৎ পারিজাত যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ। আজকের গোচরে এই দুটি মহাযোগ আছে, এক হচ্ছে গুরু আদিত্য যোগ, আর একটি হচ্ছে পারিজাত যোগ। কারণ রবি বুধ বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র অবস্থান করছে মেষ রাশিতে। অর্থাৎ চন্দ্রের কেন্দ্রভাবে রবি বুধ বৃহস্পতি এবং বৃহস্পতি তুঙ্গি অবস্থায় আছে, তবেই কিন্তু পারিজাত যোগ হয়। পারিজাত যোগ অনেক ক্ষেত্রে যদি লগ্ন বা রাশি কেন্দ্রভাবে থাকে তবেও পারিজাত যোগের সৃষ্টি হয়। কোনো জাতক জাতিকার জন্মকালী রবি বুধ বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে, যদি লগ্ন থাকে মিনে বা মীন লগ্ন মীন রাশি, তবেও পারিজাত যোগের সৃষ্টি হবে। পারিজাত যোগ হচ্ছে একটি বিরল যোগ, খুব কম দেখা যায়, যোগ সহজে চোখে পড়ে না। আগামী 22শে আগস্ট পর্যন্ত রবি এবং বৃহস্পতি এই সহাবস্থান থাকবে, বুধ এবং বৃহস্পতি সহাবস্থান থাকবে আগামী 22শে আগস্ট পর্যন্ত। অর্থাৎ যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবেন এই সময়টা, সেক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন মূলত কন্যা রাশির জাতক জাতিকারা, তুলা রাশির জাতক জাতিকারা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকারা উচ্চ শিক্ষা বা নানাবিধ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন। 17ই আগস্ট পর্যন্ত, এ মাসের 17ই আগস্ট পর্যন্ত এই পারিজাত যোগ কিন্তু থাকবে। 17ই আগস্ট পর্যন্ত এই কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি বা মীন রাশি জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত সাফল্য পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে। যারা পড়াশোনার জগতে আছেন তাদের ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য, এবং যারা শিল্পকলার জগতে আছেন বা ক্রিয়েটিভ জগতে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য আসবে গোচরে এই পারিজাত যোগের জন্য। যাই হোক, আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং লাল এবং সবুজ। 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। বৃষরাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। বৃষরাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। সন্তানের সাফল্যের ক্ষেত্রে বাধা বা মানসিক টেনশন থাকতে পারে আজ অর্থনাশের প্রবল যোগ। শুভ দিক উত্তর পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছে অত্যন্ত শুভ। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পূর্ব দিক, শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য আছে। ব্যবসার নতুন কোনো চিন্তাভাবনা পরিকল্পনার ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য। সিংহ রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো হটকারিতার সিদ্ধান্ত নেবেন না। শুভ দিক উত্তর দক্ষিণ দিক, শুভ রং সবুজ এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে
অশুভ। 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অত্যন্ত শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। তুলা রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবে। শুভ দিক উত্তর দক্ষিণ দিক। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, সন্তানদেরও সাফল্যের প্রবল যোগ। এবং ধনুরাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। মকর রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকেও শুভাশুভ ফল মিলবে। আজ মকর রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব উত্তর দিক। শুভ রং আপনাদের নীল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কুম্ভ রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনার প্রয়োজন। আজ কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। মীন রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। মীন রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক আপনাদের পূর্ব এবং দক্ষিণ। শুভ রং হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। রাশিফল শেষ। এবার আমি একটু জানিয়ে দিই পণ্ডিতজিকে আপনারা কবে কোথায় কখন পাবেন। প্রত্যেক রবিবার দিন গড়িয়াহাটে পাবেন, প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বরে পাবেন, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান, প্রত্যেক বুধ শুক্র এবং শনিবার পাবেন বারাসাতে। আগামী 20 তারিখ 20 অগস্ট জামশেদপুরে চেম্বার রয়েছে, 21শে অগস্ট মেদিনীপুরে চেম্বার রয়েছে, 29শে অগস্ট বর্ধমানে চেম্বার রয়েছে, 30শে অগস্ট দুর্গাপুর এবং আসানসোলে চেম্বার রয়েছে, 3রা সেপ্টেম্বর মেচেতায় চেম্বার, 4ঠা সেপ্টেম্বর কৃষ্ণনগরে চেম্বার, 5ই সেপ্টেম্বর মালদায় চেম্বার, 6ই সেপ্টেম্বর শিলিগুড়ি চেম্বার, 7ই সেপ্টেম্বর বহরমপুর চেম্বার। আর অনলাইন কনসালটেন্সি বা অ্যাপয়েন্টমেন্ট সবকিছুর জন্যই হেল্পলাইন নাম্বার দেখুন এই লাল বক্সের মধ্যে রয়েছে 9836646559 8583013265। আর আগামী 12ই অগস্ট তারাপীঠে কিন্তু রয়েছে গ্রহদোষ খণ্ডন এবং হোম। আপনারা যারা যুক্ত হতে চাইছেন যোগাযোগ করে নেবেন। অনেক মানুষ অপেক্ষায় রয়েছে। আমি এই প্রসঙ্গে একটা আপনাকে প্রশ্ন করব, তবে তার আগে একজন বন্ধু আছে। নমস্কার, কে রয়েছেন? আমি রিঙ্কু দত্ত। কোথা থেকে ফোন করেছেন? বর্ধমান থেকে। কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্পর্কে। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমি গেছিলাম। আপনি এসেছিলেন? হ্যাঁ, ছেলের কেরিয়ার ব্যাপারে গেছিলাম। আপনার ছেলের কেরিয়ার হ্যাঁ। কি অবস্থা তার এখন? এখন ভালোই আছে। মানে আপনি আপনার ছেলের জন্য পণ্ডিতজির কাছে এসেছিলেন, প্রতিকার নিয়েছিলেন? সেই সময় প্রতিকারের কথা কিছু বলেননি। আচ্ছা, পণ্ডিতজি বলে দিয়েছিলেন, সেভাবে এগিয়েছিলেন। হ্যাঁ। আচ্ছা, আজকে আপনি মেয়ের জন্য জানবেন? হ্যাঁ, মেয়ের জন্য। মানে মেয়েকে আপনি দেখাননি? না, মেয়েকে দেখাই। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। 4/11/1990। 4/11/1990। সময়? সময় সকাল 7:30টা। কোথায় জন্ম? বর্ধমান। আচ্ছা,
আচ্ছা, আপনার মেয়ের জন্মবার হচ্ছে রবিবার তো? হ্যাঁ, রবিবার। বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, হ্যাঁ কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, এগুলো জানতেন তো? হ্যাঁ হ্যাঁ জানি। আচ্ছা, ও জন্মছক অনুযায়ী মঙ্গল জন্মকালীন বক্রী অবস্থা ছিল, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এবার আমি একটু জন্মছকে আসি। উনিশশো 1990-তে জন্ম। আচ্ছা, মঙ্গল এবং চন্দ্রের বৃষ রাশিতে যোগ এবং জন্মছক অনুযায়ী বৃশ্চিক লগ্ন, অর্থাৎ লগ্নের সপ্তম ভাবে মঙ্গল চন্দ্র, আর জন্মছক অনুযায়ী চতুর্থ প্রতি কারক গ্রহ হচ্ছে শনি, পঞ্চম প্রতি বৃহস্পতি পঞ্চম ভাবে দৃষ্ট, সপ্তম অষ্টম নবম ভাবে বৃহস্পতি এবং দশম প্রতি কারক গ্রহ রবি দ্বাদশ ভাবে অবস্থান করছে। সপ্তম অষ্টম নবম প্রতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র, তুঙ্গি অবস্থা আছে, এবং বৃহস্পতিও তুঙ্গি অবস্থা নবম ভাবে। ভাগ্যভাব কিন্তু মোটামুটি ভালো, ঠিক আছে। এডুকেশনের জায়গা খুব খারাপ ছিল না, কারণ চতুর্থ প্রতি কারক গ্রহ শনি চতুর্থ ভাবেই দৃষ্ট, এক। মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট, অর্থাৎ লগ্নপতি লগ্নে দৃষ্ট, পঞ্চম প্রতি পঞ্চমেই দৃষ্ট। শুনুন, একটা কথা বলি, হ্যাঁ এডুকেশনের জায়গা কিন্তু ওর ভালো ছিল, খুবই হ্যাঁ, ভালো। ও হাই হ্যাঁ। স্কুল টিচার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কারণ আরেকটু আমি দেখে নিচ্ছি, বুঝতে পারলে, আরেকটু দেখে নিচ্ছি, ওর দশাটা মহাদশাটা দেখে নিচ্ছি। মহাদশা চলছে রাহুর মহাদশা। রাহুর মহাদশা মানে ওর উচ্চ শিক্ষা যখন ছিল তখন রাহুর মহাদশা ছিল ওর, ঠিক আছে। উচ্চ শিক্ষা যখন ছিল, অর্থাৎ 20 বছর বয়সে ওর কিন্তু রাহুর মহাদশা পা দেয়। একটি কথা বলবো যে মানে কাদের উচ্চশিক্ষা, কাদের সাফল্য আসে। উচ্চশিক্ষা যদি দেখা যায় যে, যেমন আপনার মেয়ের জন্মছকে চতুর্থ প্রতি চতুর্থে দৃষ্ট, পঞ্চম প্রতি পঞ্চমে দৃষ্ট, অর্থাৎ শুভ গ্রহের যদি কোনো অবস্থান থাকে, অবস্থানের থেকেও শুভ ফল দেয় যদি গ্রহরা তাদের ঘরে, নিজ ঘরে দৃষ্টি দেয়। অর্থাৎ অবস্থানকারী গ্রহ থেকে দৃষ্ট গ্রহের ফল বেশি আসে। তবে আপনি বলতে পারেন যে আমার মেয়ে তো আরও কিছু সাফল্য আসতে পারতো, গবেষণার মূলক পড়াশোনায় সাফল্য আসতে পারতো, তারপরে নানাবিধ, অর্থাৎ মেডিকেলে পড়াশোনায় সাফল্য আসতে পারতো, আইআইটিতে পড়াশোনায় সাফল্য আসতে পারতো। কেন হয়নি? কারণ হয়নি কেন? ওর যেহেতু পঞ্চম প্রতি কেতুযুক্ত রাহুদৃষ্ট, এক। 2 নম্বর হচ্ছে রাহুর মহাদশা শুরু হয়ে গেছিল ওর এডুকেশন লাইফে। এই দুটি কারণে কিন্তু ওর সেভাবে উচ্চশিক্ষায় সাফল্য আসেনি, যা এসছে মানে ওর জন্মছক অনুযায়ী এসছে। আর আরেকটি কথা বলবো যে জন্মছকের ভাগ্যপতি তুঙ্গি এবং কর্মভাবও শুভ, কিন্তু ম্যারেজ লাইফ কিন্তু ভালো হবে না। বিবাহ, সে দাম্পত্য জীবন কেমন চলছে ওর? হ্যালো হ্যালো, তাহলে বিয়ের ব্যাপারে জানতে চাইছি, বিয়ের আপনার বাড়ি তো? আপনার মেয়ের বিবাহিত জীবন কেমন চলছে পণ্ডিতজি জানতে চাইছেন, দাম্পত্য জীবন ভালো নয়। না না, আমার মেয়ের বিয়ে হয়নি। 90 সালে জন্ম। 90 সালে জন্ম, এখন আপনার 36 প্রায় বছর। 36 বছর বয়স, হ্যাঁ, বিবাহ হয়নি। তার মূল কারণ হচ্ছে মঙ্গল এবং চন্দ্র লগ্নের সপ্তম ভাবে অবস্থান করছে। একটি কথা মনে রাখতে হবে, বিশেষ করে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বৃষ রাশিতে যদি চন্দ্র থাকে, বিবাহ কিন্তু সমস্যা আসে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের শুক্র যদি সপ্তম ভাবে মীন রাশিতে তুঙ্গি থাকে, বিবাহের ক্ষেত্রে সমস্যা আসে। এই দুটি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, তাদের বিবাহ অনেক ক্ষেত্রে অনেক বেশি বয়সে হয়, হ্যাঁ, এবং তার পাশাপাশি ম্যারেজ লাইফেও সমস্যা আসে। আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নিন। লগ্নের সপ্তম ভাবে তুঙ্গি চন্দ্র কখনো থাকা শুভ নয়, লগ্নের সপ্তম ভাবে তুঙ্গি শুক্র কখনো শুভ নয়, আর বিবাহ হতে চায় না। পণ্ডিতজি, তার মানে বিবাহ হয়নি এটা যেমন একটা সমস্যা, হ্যাঁ। এর কি বিবাহ ধরুন দেরি করে হলো, আপনি বলছেন দেরি করেও হয়, কিন্তু পরবর্তী বিবাহিত জীবন কি ভালো? যদি ভালো দশা পায় ভালো হয়, নাহলে খারাপ। যেমন রাহুর দশা থাকবে তো 28 সাল পর্যন্ত, তারপরে বৃহস্পতির দশা আসবে 28 সালের মে মাস থেকে, বৃহস্পতির দশা ভালো থাকবে। আচ্ছা, যেহেতু বৃহস্পতি পঞ্চম প্রতি, বৃহস্পতি ভালো হতে হবে, মানে যদি তার মহাদশাটা শুভ হয়, শুধু শুভ গ্রহ নয়,
মহাদশার আগে ভালো হতে হবে, পঞ্চমপতি দশা হতে হবে, নবমপতি দশা হতে হবে, কেন্দ্রপতি দশা হতে হবে, সেই ক্ষেত্রে শুভ ফল আসবে। আমাদের হাতে তো আজকে সময় কম, হ্যাঁ, আপনি আজকে- দ্রুত হ্যাঁ। যোগাযোগ করুন। বর্ধমানে আপনার বাড়ি, আগামী 30 তারিখে দুর্গাপুর এবং আসানসোলের চেম্বার, আর 29 তারিখে বর্ধমানের চেম্বার। আপনি 29 তারিখে বর্ধমানের জন্য যোগাযোগ করে নেবেন। আমরা চলে যাই আজকের গুরু। আজকের গুরু কথায় থাকবে, ভবা পাগলাকে নিয়ে বলবো গুরু কথায়। আজ গুরু কথায় আধ্যাত্মিক গুরু এবং সাধক ভবা পাগলার কথা বলবো। জানাবো তার জীবন ও তার সাধনা ও তার সাথে জড়িত কিছু অলৌকিক ঘটনা। ভবা পাগলার জন্ম আনুমানিক 1902 খ্রিস্টাব্দে বাংলাদেশে। তার পিতার নাম ছিল গজেন্দ্র কুমার রায়চৌধুরী। পারিবারিক সূত্রে ভবা ছিলেন কালী সাধক। পরবর্তীতে দেশ ভাগ হলে ভবাকে চলে আসতে হয় ভারতে। সেখানেও তার সঙ্গে ছিল একটি কালী মূর্তি। থাকতে শুরু করেন শোভাবাজার অঞ্চলে এক ভক্তের গৃহে। সেখান থেকে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে তার গান ও অলৌকিক কীর্তি। ভারতের সাধকদের মধ্যে যারা সঙ্গীত ও আধ্যাত্মিক এক সূত্রে গেঁথেছিলেন, তাদের মধ্যে অন্যতম ভবেন্দ্র মোহন ওরফে ভবা পাগলা। তিনি ছিলেন পাগল সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা এবং বহু মানুষ তার আদর্শে দীক্ষিত হয়ে তার চরণে নিজেদের জীবন সমর্পণ করেছিলেন। শৈশব থেকে ভবা ছিলেন ভাবুক প্রকৃতি ও সর্বদা কালী সাধনায় মগ্ন। প্রথাগত শিক্ষা খুব বেশি না থাকলেও আধ্যাত্মিকভাবে অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন ভবা পাগলা। হালকা পাতলা গড়ন, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, মাথায় ঝাঁকড়া চুল, চিবুকে এক গোছার দাড়ি। এই অতি সাধারণ চেহারায় ভবা পাগলার মধ্যে ছিল অসীম আধ্যাত্মিক জ্ঞান ও বিশাল অলৌকিক ক্ষমতা, যা বারবার ধরা দিয়েছে তার নানান কর্মকাণ্ডে। শোনা যায় একবার এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে অলৌকিকভাবে সুস্থ করে দিয়েছিলেন ভবা পাগলা। ভবা পাগলার সাধন প্রক্রিয়া ছিল সহজ সরল। অন্তর থেকে আরাধ্যা মা কালীকে ডাকা, ভজন কীর্তন করে আর আকুল হয়ে তার চরণে নিজেকে সঁপে দিয়ে প্রার্থনা জানানো, এই ছিল ভবা পাগলা এবং পাগল সম্প্রদায়ের সাধন পদ্ধতি। ভবা পাগলার সহজাত প্রতিভা ছিল গান লেখার এবং সুর করার। বেশ কয়েক হাজার সঙ্গীত রচনা করেছিলেন ও তাতে সুর দিয়েছিলেন ভবা পাগলা। শ্যামা সঙ্গীত বা ভক্তিগীতি ছিল তার সঙ্গীতের প্রধান ভিত্তি। কালী সাধনার মাধ্যমে হিসেবে সঙ্গীতকে তিনি সফলভাবে ব্যবহার করেছিলেন এবং হয়ে উঠেছিলেন একজন সিদ্ধ মহাপুরুষ। তার গান বারে বারে আর আশা হবে না মা আজও মানুষের মুখে মুখে ফেরে। নিজের জীবনদশায় প্রায় 7টি কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি। এই মহান সাধক 1984 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। আজও তিনি স্মরণীয় তার অলৌকিক কীর্তি ও তার গানের মাধ্যমে। আজও দেশ বিদেশের থাকা অসংখ্য পাগল সম্প্রদায়ের মানুষের কাছে ভবা পাগলা ও তার গানই ঈশ্বর লাভের পথ। এই মহান কালী সাধককে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে। আজকে আর আমাদের হাতে সময় নেই, আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। নমস্কার।